নমস্কার, শুরু করছি বাংলা বলছে। 5 দিন আগে আরও একবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে শিরোনামে উঠে এসেছে ফর রং রিজন। সেখানে একটা অনুষ্ঠান চলাকালীন রাতে তৃতীয় বর্ষের এক ছাত্রী তার রহস্য মৃত্যু হয়। পাশেই পুকুর থেকে উদ্ধার হয় তার দেহ। প্রাথমিকভাবে অচৈতন্য অবস্থায় দেহ উদ্ধার হয়, এটা টেকনিক্যালি হয়তো বলাটা ঠিক হবে না, কারণ তাকে যখন উদ্ধার করা হয় তখন অচৈতন্য অবস্থায় উদ্ধার করা হয় বলে যারা উদ্ধার করেছে, যারা প্রত্যক্ষদর্শী, তাদের বক্তব্য। এবং এরপর হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাকে মৃত ঘোষণা করা হয়। এরপর 5 দিন কেটে গেছে। পোস্টমর্টেমের যে প্রাথমিক রিপোর্ট, সেখানে জলে ডুবে মৃত্যুর ইঙ্গিত পাওয়া যাচ্ছে। কিন্তু এই জলে ডুবে মৃত্যু, সেটা কিভাবে? সেটা কি দুর্ঘটনা, নিছক দুর্ঘটনা, নাকি তার নেপথ্যে থেকে থাকতে পারে অন্য কারণ? ইতিমধ্যেই আমরা দেখেছি যে ওই ছাত্রীর বাবা মা তারা খুনের মামলা দায়ের করেছেন এবং তারা অভিযোগ করছেন যে তাদের মেয়ে জলে পড়ে যায়নি, কেউ পেছন থেকে ধাক্কা দিয়ে দিতে পারে, কেউ জলে ফেলে দিতে পারে। আর এই সমস্ত কিছুতে এই যে মিসিং লিঙ্ক, এই যে প্রশ্নগুলো, এই যে ধোঁয়াশা, এই যে এখনো পর্যন্ত সঠিকভাবে জানা যাচ্ছে না যে ওই ভরা সন্ধ্যায় যেখানে তার অদূরেই একটা অনুষ্ঠান চলছে, যেখানে দেদার ওখানে উৎসব চলছে, ঠিক তার পাশে পুকুরে কি করে পড়ে ওই ছাত্রীর মৃত্যু হলো। 3টি সিসিটিভির ফুটেজ পাওয়া যাচ্ছে। দুর্ভাগ্যজনকভাবে ওই 3টের কোনোটাই প্লেস অফ অকারেন্সকে কাভার করছে না। আর তাই আরও একবার খুব জরুরি প্রশ্নটা উঠে যাচ্ছে যে 2 বছর আগের র্যাগিং কাণ্ডের পর যে সমস্ত উদ্যোগ নেওয়া হয়েছিল, সেগুলো যদি বাস্তবায়ন করা সম্ভব হতো, তাহলে কি এড়ানো যেত এই ধরনের ঘটনা? অনেকে প্রশ্ন করছেন যে এটা তো জাস্ট একটা দুর্ঘটনা, কিন্তু যেটা প্রত্যক্ষদর্শীরাই দাবি করছেন, আবারও বলছি, যখন আমরা আলোচনা করব, যেহেতু মৃত ছাত্রী তার সম্পর্কে না জেনে বা সম্পূর্ণ তথ্য না থাকা সত্ত্বেও কোনো মন্তব্য করা উচিত নয়, যেটা তার মর্যাদার পক্ষে সঙ্গতিপূর্ণ না হতে পারে। সেখানে দাঁড়িয়ে প্রত্যক্ষদর্শীরা কেউ কেউ দাবি করছে যে তিনি নাকি স্বাভাবিক অবস্থায় ছিলেন না। সত্যি কি স্বাভাবিক অবস্থায় ছিলেন না ওই ছাত্রী? আর যদি ক্যাম্পাসের মধ্যে স্বাভাবিক অবস্থায় না থাকার মতো পরিস্থিতি সেটা অ্যালাউ হয় এখনো, সেটাই তো একটা বড় প্রশ্ন। এই সব নিয়ে আমরা আলোচনা করব। আমাদের সঙ্গে যারা উপস্থিত রয়েছেন তাদের সঙ্গে পরিচয় করিয়ে দেবো। শুরুতে চোখ রাখবো প্রতিবেদনে। এই সেই অকুস্থল, এখানেই জলে ডুবে মৃত্যু হয়েছিল অনামিকার। কিন্তু কিভাবে পড়লেন তিনি? নিছক দুর্ঘটনা নাকি অন্য কেউ ঠেলে ফেলে দিয়েছিল? তা নিয়ে এখন তদন্তে পুলিশ। সোমবারই লালবাজারে গিয়েছিলেন মৃতা ছাত্রীর বাবা। সেখানে হোমিসাইড শাখার অফিসারদের সঙ্গে কথা বলার পর যান যাদবপুর থানায়। তাঁর মেয়েকে খুন করা হয়েছে বলে অভিযোগ দায়ের করেন তিনি। খুনের অভিযোগ পেয়েই আরও তৎপর হন তদন্তকারী অফিসাররা। মঙ্গলবার ফের যান যাদবপুর বিশ্ববিদ্যালয়ে। অকুস্থলে অন্য কারো আঙুলের ছাপ আছে কিনা খতিয়ে দেখেন তারা। এর মধ্যেই সিসিটিভি ফুটেজ জমা পড়েছে থানায়। তা খতিয়ে দেখেছেন তদন্তকারী অফিসাররা। দেখা গেছে অনুষ্ঠানের রাতে 10টা নাগাদ একাই টয়লেটের দিকে গেছেন অনামিকা। তার যাওয়ার 10 মিনিট পর সেদিকে ছোটেন 3 জন। রাত 10টা 20 নাগাদ উদ্ধার হয় দেহ। তদন্তে নেমে অনামিকার বাকি 4 সঙ্গীকেও জেরা করেছে পুলিশ। তবে বারবার কেন বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণে মৃত্যুর ঘটনা ঘটছে তা নিয়ে সর্বস্তরে প্রশ্ন উঠছে। এদিন এ নিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে প্রশ্ন করা হলে তিনি বলেন, বিজেপি ক্ষমতায় আসলে যাদবপুর পুরনো মর্যাদা ফিরে পাবে। রানাঘাটের ছেলেটা এখনো বিচার পায়নি কেন? একটা তফসিলি পরিবারের ছেলে, ওর বাবা সাধারণ একটা সমবায় সমিতির ম্যানেজার। সেটা নিয়ে কেন করেন না? অত্যন্ত দরিদ্র বাড়ির ছেলে, একটা সাধারণ নিম্নবিত্ত বাড়ির ছেলে, পড়তে এসে তাকে র্যাগিং করে মেরে দিয়েছিল। আমি আপনাকে বলছি, বিজেপিকে আনতে হবে পশ্চিমবাংলায়, যদি যাদবপুরকে মূল স্রোতে ফেরাতে হয় এবং যাদবপুরের হিতগৌরব ফিরিয়ে আনতে হয়। 2025-এর আগে 2023, 2 বছর আগেই যাদবপুরে বাংলার প্রথম বর্ষের এক ছাত্রের অস্বাভাবিক মৃত্যু হয়। পুলিশ জানতে পারে র্যাগিং চলাকালীন আতঙ্কে উপর থেকে ঝাঁপ মারে ওই ছাত্র, আর তাতেই ওই মর্মান্তিক ঘটনা।
এরপর বিশ্ববিদ্যালয়ের সর্বত্র সিসি ক্যামেরা লাগানোর দাবি ওঠে, তবে ছাত্রদের একাংশের বাধায় সব জায়গায় তা লাগানো যায়নি। মেইন গেটেই তা লাগানো আছে, আর এর ফলেই ইংরেজি তৃতীয় বর্ষের ছাত্রের মৃত্যুর কারণ এখনও স্পষ্ট হচ্ছে না। কলকাতা টিভি। আমাদের সঙ্গে রয়েছেন বিজেপির পক্ষ থেকে অঙ্কন দত্ত, সিপিআইএম এর পক্ষ থেকে সায়ন ব্যানার্জি, রয়েছেন প্রাক্তন পুলিশ কর্তা সত্যজিৎ ব্যানার্জি এবং কিছুক্ষণের মধ্যে আমাদের সঙ্গে যোগ দেবেন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সুদীপ রাহা। আমি সত্যজিৎ দার কাছে শুরুতে আসবো। সত্যজিৎ দা, 5 দিন কেটে গেছে, আমরা দেখেছি যে বাবা মা তারা খুনের মামলা রুজু করেছেন এবং সেই মোতাবেক যে তদন্ত সেটাও শুরু হয়ে গেছে। আজকেও ডিসি সহ উচ্চপদস্থ আধিকারিকরা তারা আজকে প্লেস অফ অকারেন্সে আরও একবার গেছেন খুনের মামলার তদন্তের পরিপ্রেক্ষিতে। এই গোটা ঘটনায় এখনো পর্যন্ত কি কি মিসিং লিঙ্ক রয়েছে? এবং আমরা দেখতে পাচ্ছি যে একটা মহল থেকে খুব জোর দিয়ে বলা হচ্ছে যে এটা তো একটা দুর্ঘটনা, এটা নিয়ে এত কথা বলার কি আছে, আসলে যাদবপুর সেই জন্য এটাকে কালিমালিপ্ত করার জন্য এত কথা বলা হচ্ছে, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। প্রশ্ন হচ্ছে যে ক্যাম্পাসের মধ্যে এইভাবে এক ছাত্রীর রহস্য মৃত্যু এবং পড়ে যাওয়ার মুহূর্তটা কোনোভাবে ক্যামেরাবন্দি হয়নি, সত্যি কি হলফ করে বলা যায় যে এটা নিছক দুর্ঘটনা ছিল? অ্যাকচুয়ালি মপিয়া, আপনি উপস্থাপনাটা খুব সুন্দর করে করেছেন। একটা কথা বলা দরকার, দেখুন এই যে আমি যারা জলে ডোবার যে ডেড বডি যখন আমরা পেয়েছি, আমি সাউথ কলকাতা এবং মধ্য কলকাতার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ছিলাম। তো জলে ডোবা ডেড বডির অনেক পোস্টমর্টেম আমাকে করতে হয়েছে, কারণ প্রফেসর অফ ফরেন্সিক অ্যান্ড স্টেট মেডিসিনের সাথে ওখানে একজন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটকে থাকতে হয়। এই যে ডেড বডিকে যেখানে পাওয়া গেল সেখান থেকে যখন ব্রড ডেড করা হলো তাকে সাথে সাথে পোস্টমর্টমের জন্য পাঠানো হয়েছে, তার পোস্টমর্টম করাও হয়েছে। একটা কথা হচ্ছে যে টাইম অফ ডেথ অর্থাৎ কখন সে মারা গেল সেটা কিন্তু পোস্টমর্টম রিপোর্টের মধ্যে ক্লিন পাওয়া যাবে। এটা আমি আপনি হয়তো বলে আমরা আলোচনা করতে পারবো না, কারণ এটা যারা ইনভেস্টিগেটিং অথরিটি সেটা আপনাকে পিএম রিপোর্টটা আমরা পাইনি কিংবা দেখিনি। কিন্তু পিএম রিপোর্টের কারণটা হচ্ছে যে স্টমাকে যে ফুড আছে যে মৃত্যুর পরে সেই ফুড তো আর ডাইজেস্ট বা তার হজম হবে না, সেটা ইনট্যাক্ট হয়ে যাবে। যদি ভাত খায় ভাত, মাংস খায় মাংস, যাই খাবে সেটা ওই অবস্থায় থাকবে। তো সুতরাং টাইম অফ ডেথ এটা একটা পাওয়া যেতে পারে সেখান থেকে। আর সবচেয়ে বড় কথা যেটা সেটা হচ্ছে সিইজ রিপোর্ট অর্থাৎ কেমিক্যাল এক্সামিনেশন রিপোর্ট। সেই কেমিক্যাল এক্সামিনেশন রিপোর্টে ডিটেলস পাওয়া যাবে কি 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 পাওয়া গেছে এবং কতক্ষণের টাইম কি কি খেয়েছিলেন পুরোপুরি পাওয়া যাবে। আর অন্য কোনো বিষক্রিয়া তার মধ্যে ছিল কিনা, কেউ ওনাকে কোনো অচৈতন্য করে দিয়েছিল কিনা, কোনো কিছু খাইয়ে যে কোনোভাবে হোক অচৈতন্য করেছিল কিনা, সিডিটিভ ছিল কিনা কোনো কিছু, সেগুলো সব কিছুই সিইজ রিপোর্টের মধ্যে পাওয়া যাবে। এবার দেখুন এই যে বলা হচ্ছে যে সিসিটিভি কতটা গুরুত্বপূর্ণ, আজকে আপনার উপস্থাপনা যেটা করেছেন সেটা খুব ক্লিয়ার করে দিয়েছে যে সিসিটিভি না থাকার ফলে এটা ক্লিয়ার হচ্ছে না সাধারণের কাছে যে কেউ ওকে ঠেলে ফেলে দিল না নিজেই উনি পড়ে গেলেন। যেই জায়গাটা থেকে আপনি দেখবেন, যেই জায়গাটা থেকে আপনার দেখাবেন যে রেলিং দেওয়া আছে, একটা জায়গা দেখবেন ফাঁকা আছে। সেই ফাঁকা জায়গা থেকে আমার তো মনে হয় না যে কোনো মহিলা রাত্রিবেলা ওই ফাঁকা জায়গাটা দিয়ে নিচে নামার কোনো চেষ্টা করবে, এটা আমার নিজস্ব ধারণা। কোনো মহিলা মানে যারা যাদবপুর ইউনিভার্সিটিতে পড়াশোনা করছেন, মোটামুটি শিক্ষিত ভালো সোনার টুকরো, এবং সত্যজিৎ আমি এখানে একটু মেনশন করব সাধারণভাবে, ডেফিনেটলি এটা একদম হচ্ছে একটা সাধারণ মানে ইউজুয়ালি যেটা হয়ে থাকে একটা চল বলতে পারেন, সেটা মহিলা পুরুষ নির্বিশেষে, যে একটা জায়গায় একটা অনুষ্ঠান হচ্ছে যদি সেখান থেকে রেস্টরুমটা একটু সেক্লুডেড জায়গায় হয় সেক্ষেত্রে মোটামুটি তুই কি যাবি, আমি রেস্টরুম যাচ্ছি, মানে একসাথে একাধিক শুধুমাত্র মহিলাদের জন্য তো বটেই, শুধুমাত্র মহিলাদের জন্য না, মানে এটাতে ভয় বা না ভয়ের ব্যাপার নেই, এটা একটা চল রয়েছে। আমরা যারা দেখি বন্ধু যে সাধারণভাবে কিন্তু একাধিক বন্ধু একসঙ্গে যায়, আমি ভুল করলে সেটা রেকটিফাই করি। এটাই যেটা বলছিলাম যে দেখুন কোনো সন্ধ্যার পরে কিংবা বিকেলে আপনি দেখবেন কোনো কমন রুম থেকে যখন কোনো মেয়ে তার রেস্টরুমে যাচ্ছে তখন কিন্তু বলে চল 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 আমিও যাচ্ছি, না দরকার হলেও সে চলে যায়। এখানে সে কেউ গেছিল কিনা এটা হচ্ছে সেকেন্ড এই পয়েন্টগুলো কভার আছে। এই যে জায়গাটা আছে খুব ইম্পর্টেন্ট পয়েন্ট ওটা, এই যে জায়গাটা যে ফরেন্সিক নেওয়া হয়েছে
অর্থাৎ কেউ যদি ঠেলে ফেলে দেয় যে স্লিপ করবে, মাথায় রাখতে হবে তার তার কিছু সামান্য হাতে ছেঁচানোর দাগ আছে, সেই দাগে কিন্তু আপনি কোনো এটা দিয়ে কোনো প্রমাণ করা যাবে না, আলটিমেটলি কোনো প্রমাণ করা যাবে না। কিন্তু যেটা আরেকটা ব্যাপার হচ্ছে যে এই যে যখন এই যে টাইম অফ ডেথটা পাওয়া গেলে এটা বোঝা যাবে যে কোন সময় উনি রেস্টরুমের দিকটা গেছিলেন। 10টার সময়। এবার 10টার সময় উনি কেন রেস্টরুম ছেড়ে দিয়ে ওই জলের দিকটায় যাবেন? যে কিছুই হোক, আন্ডার এনি সার্কামস্টেন্স রাত্রিবেলা 10টার সময় কেউ ওইটুকু জায়গার মধ্যে ওই জায়গাটা, জলের জায়গাটা যাওয়ার কোনো চান্স নেই। কিন্তু এখানে তার যে মোবাইল ফোনটা, এটা খুব ভাইটাল ইনস্ট্রুমেন্ট হবে পুলিশের জন্য। তার হোয়াটসঅ্যাপ চ্যাটের মধ্যে তার মাকে যেরকম টুকটাক ছবি পাঠিয়েছেন, কিন্তু তার সাথে সাথে আরও ব্যাপার আছে, কে কার সাথে প্রথম কথা হয়েছিল এবং শেষ কথা কার সাথে হয়েছিল এবং কতক্ষণ ধরে কথা হয়েছিল। রেস্টরুমে যেতে যেতেও কথা হয়, রেস্টরুম থেকে বেরোনোর পরেও কথা হয়। তার যদি সাপোজ তিনি ওই ঝিলের পাড়ে দাঁড়িয়ে থাকে কোনো সৌন্দর্য উপভোগ করার জন্য, তবুও কিন্তু তিনি হয়তো সেই কথাটা হয়তো তার বান্ধবীকে বলবে যে আমি এই জায়গাটায় দাঁড়িয়ে আছি, এরকম দেখতে পাচ্ছি। সেটাও খুব আনইউজুয়াল যে রাতে ওরকম একটা অন্ধকার, এবং আগের দিনে আমাদের সহকর্মী রিয়া তিনি ওখানে গিয়ে ওখান থেকে সরেজমিনে যে রিপোর্ট তুলে ধরেছিলেন, সেটা খুব ইন্টারেস্টিং যে সেদিন যে 4 নম্বর গেটের যে লাইট সেটা অনেকটা কাভার করে, কিন্তু সেদিন লাইটগুলো অফ করা হয়েছিল। তার কারণ হচ্ছে ওর অদূরে যে অনুষ্ঠান চলছিল, যে বাউল গান চলছিল, তার অ্যাম্বিয়েন্স ক্রিয়েট করার জন্য। বুঝলাম, ঠিক আছে। তো এখন যেটা বলার দরকার যে এই তার যে মোবাইল ফোনের চ্যাট, এটা কিন্তু খুব দারুণ ইনভেস্টিগেশনের এভিডেন্স হিসাবে আসবে। কার সাথে কথা বলেছিলেন, কি কথা হয়েছিল, তাদের প্রত্যেককে আমাদের ইনভেস্টিগেটিং এজেন্সি ডাকবে, লালবাজারে ডাকা হবে, হোমিসাইড স্কোয়াড ডাকবেন। এখানে বিদগ্ধ অফিসাররা, সব এফিশিয়েন্ট অফিসাররা বসে আছে, তারা নানা অ্যাঙ্গেলে জিজ্ঞাসাবাদ করবে, কি হয়েছিল না হয়েছিল এগুলো প্রশ্ন আসবে। আর আরেকটা কথা শুধু বলি, দেখুন এই যে আলোটা পিও কভার করছে না, এটা কিন্তু একটা বড় ব্যাপার। যাদবপুর ইউনিভার্সিটির এমন কি হলো যে একটা জায়গা সেখানে আলো থাকবে না? যদি ঝিলই থাকতে হয়, আমি হয়তো পরের স্টেজে আরেকটা কথা বলবো, দ্বিতীয়বার, কিন্তু আলো থাকবে না কেন? একেবারে আমি এখানে সায়নের কাছে আসি। আলো থাকবে না। সায়ন, বাবা মা তারা আশঙ্কা করছেন, তারা এই মর্মে অভিযোগও করেছেন যে কেউ ধাক্কা দিয়ে ফেলে দিতে পারে বা কেউ কোনোভাবে জবরদস্তি পুকুরে ফেলে দিয়ে থাকতে পারে। এটা দুর্ঘটনার বিষয় নয়, এমনটাই তারা বলছেন। তুমি একজন আইনজীবীও, এবং এখনো পর্যন্ত সত্যি তো অনেকগুলো মিসিং লিঙ্ক রয়েছে। সত্যি কি এই মুহূর্তে দাঁড়িয়ে খুব জোর দিয়ে বলা যায় যে রেস্টরুমে যাওয়ার পথে পা পিছলে বা কোনোভাবে দুর্ঘটনাবশত পড়ে গেছেন? সাধারণভাবে তো ওই জায়গা দিয়ে পুকুরে পড়ে যাওয়ার কথা নয়, এবং পুকুরে যেভাবে পানা পুকুর, যেরকম জল ওখানে রয়েছে বলে শোনা যাচ্ছে, যারা ওখানে থাকেন, যারা ওখানে গেছেন, সেখানে একজন পূর্ণবয়স্ক মানুষ, তিনি এত কম সময়ের মধ্যে তার এরকম পরিণতি হলো, অনেকগুলো তো মিসিং লিঙ্ক থাকছে। সায়ন, মোপিয়াদি 2-3টি কথা। 1 নম্বর কথা হচ্ছে যে পরিবার যে অভিযোগ জানিয়েছে, আমাদের অবস্থান খুব স্পষ্ট। আমরা যে কথা মিডিয়ার মাধ্যমে গোটা রাজ্যের মানুষের কাছে বলতে চাই, পরিবারের আস্থা অর্জন করবার জন্য, সেই কনফিডেন্সকে ইনস্টিল করবার জন্য ইনভেস্টিগেশন অত্যন্ত উচ্চ পর্যায়ের তদন্ত হওয়া উচিত, এবং তদন্ত হয়ে এই গোটা ঘটনা যা ঘটেছে তা আনআর্থ করা উচিত। 1 নম্বর কথা। 2 নম্বর কথা, মৌপিয়াদি, যদি আইনের কথা জিজ্ঞাসা করো, বাবা মা আজকে যে কমপ্লেন করেছেন, এই কমপ্লেনের বহু আগে, যেহেতু এটা একটা আনন্যাচারাল ডেথ কেস, ফলে পুলিশেরই সুয়োমোটো আনন্যাচারাল ডেথের সুয়োমোটো কমপ্লেন করা উচিত। আমি জানি না পুলিশ করেছে কিনা। পুলিশের আনন্যাচারাল ডেথের ভিত্তিতেই তো প্রাথমিক তদন্ত শুরু হয়েছিল। সায়ন, আমি এখানে ধরিয়ে দিই, পুলিশের সুয়োমোটো কেসের পরিপ্রেক্ষিতেই প্রাথমিকভাবে তদন্ত শুরু হয়েছিল। গতকাল বাবা মা তারা খুনের মামলা রুজু করেছেন। হ্যাঁ, যে কোনো আনন্যাচারাল ডেথ কেসের ক্ষেত্রে যে ইনকোয়েস্ট হয় এবং পোস্টমর্টম তো অবশ্যই হয়েছে, ফলে সেগুলো হওয়া স্বাভাবিক আনন্যাচারাল ডেথ কেস। এখন আমাদের প্রশ্ন হচ্ছে খুব স্পষ্ট এবং খুব পরিষ্কার,
স্বপ্ন খুনের প্রায় 2 বছর পেরিয়ে গেছে, আজ অব্দি ট্রায়াল শুরু হয়নি। এই যাদবপুর ইউনিভার্সিটির অভ্যন্তরে পশ্চিমবঙ্গ পুলিশ তার তদন্ত করছিল, আজ অব্দি তার ট্রায়াল শুরু করতে পারেনি। আজকে যাদবপুর ইউনিভার্সিটির অভ্যন্তরে আরো একটি ঘটনা ঘটে গেল। তাহলে রাজ্য সরকারকে কোথাও না কোথাও গিয়ে তো একটা দায় বর্তাবে, তা দায় নিতে হবে। আমি তোমার শোতেই আগের দিন বলছিলাম যে রাজ্যের যে উচ্চশিক্ষা দপ্তর 2017 সালে যে আইন নিয়ে এসছে, সেখানে সমস্ত ইউনিভার্সিটি রাজ্যের সরকারের যে উচ্চশিক্ষা দপ্তর আছে সেই উচ্চশিক্ষা দপ্তরের যে কোনো বিষয় তারা মানতে বাধ্য, কোথাও কেউ ডিসওবে করতে পারে না। 3 নম্বর কথা, যে কথা তুমি তোমার প্রতিবেদনের শুরুতেই বললে, সিসিটিভির কথা। আমি তোমার শোতে আগের দিনকেও যা বলেছি, আমি আজকেও একই স্ট্যান্ডে থাকছি। এই যাদবপুরের এক্সিকিউটিভ কাউন্সিল, আমি আদালতে থাকাকালীন সেই মামলাটা আমি শুনানিতে শুনেছি। এই যাদবপুরের এক্সিকিউটিভ কাউন্সিল তারা আদালতকে অভিযোগ জানাচ্ছে যে রাজ্যের সরকার প্রয়োজনীয় ফান্ড, সেই ফান্ড ডিসবার্স করছে না। আবার তৃণমূলের যারা মুখপাত্র চ্যানেলে বসেন বা এখানে যারা আগের দিনকে ছিলেন, তিনি বললেন নাকি ফান্ড দিয়ে দিয়েছে, কিন্তু যা মিথ্যা কথা। 4 নম্বর এবং শেষ কথা, মৌপিয়াদি আমাকে যদি 1 সেকেন্ড একটু সময় দাও। আসলে গোটা বিষয়টা নিয়ে তদন্ত হোক, তদন্ত করে সত্য উদ্ঘাটন হোক, কিন্তু এখানে শুভেন্দু বাবু যা বলতে চাইছেন, আমি শুধু একটা তথ্য পরিসংখ্যান রাজ্যসভায় দেওয়া আমি তুলে ধরছি। শেষ 20 বছরে 115টা অস্বাভাবিক মৃত্যু আইআইটিতে। ফলে এই অস্বাভাবিক মৃত্যু দিয়ে কোন ইউনিভার্সিটির কে গ্লোরিফাই, কিন্তু আবার আইআইটিতে অস্বাভাবিক মৃত্যু হচ্ছে বলেই যাদবপুরে একের পর 2 বছরের ব্যবধানে 2টো ঘটনা, সেটাকেও জাস্টিফাই করা যায় না। আমি আসবো তোমার কাছে। ইতিমধ্যে সুদীপ আমাদের সঙ্গে এসে জয়েন করেছেন। আমি অঙ্কনের কাছে আসবো। অঙ্কন, প্রশ্ন হচ্ছে, যখনই যাদবপুরের প্রসঙ্গ আসে তখন কোনো মহলে, প্রথমত বলছি আবারও, এটা নিছক দুর্ঘটনা হতেই পারে। যারা প্রত্যক্ষদর্শী তাদের বক্তব্য, আবারও বলছি, আমি বারবার বলছি, ছাত্রী মৃত, তার সম্পর্কে কোনো রকম অমর্যাদাকর কোনো থিওরি, কোনো ন্যারেটিভ, সেটা অনভিপ্রেত। কিন্তু আমি জাস্ট একদম ফ্যাক্ট অফ দ্য ম্যাটার যদি বলি, যে প্রত্যক্ষদর্শীদের বক্তব্য যে তিনি সেদিন স্বাভাবিক ছিলেন না, তিনি পড়ে গিয়ে থাকতে পারেন। আমার প্রশ্ন হচ্ছে, ক্যাম্পাসের মধ্যে, এবং সেদিন আমরা দেখেছি, আমি এই ছাত্রী সম্পর্কে কোনো কনক্লুশনে যেতে বিরত করব সবাইকে, কিন্তু ওখানে যে ভিডিও, সেদিন বাউল গানের যে প্রোগ্রাম ছিল তার, সেখানে যে ভিডিও, সেখানে যে দেদার নেশা চলছিল, সেগুলো ভিডিওতে স্পষ্ট। আমার প্রশ্ন হচ্ছে যে ক্যাম্পাসে রাত্রির 10টার সময় এই মোচ্ছবটা হবে কেন? যাদবপুরে ক্যাম্পাসের মধ্যে এই মোচ্ছব কেন হবে, যখন 2 বছর আগে বেশ কিছু ডুজ অ্যান্ড ডোন্টস ইস্যু করা হয়েছিল, এবং ডুজ অ্যান্ড ডোন্টসগুলো যে ইমপ্লিমেন্টেড হয়নি তার প্রমাণ হচ্ছে বৃহস্পতিবার রাতের ঘটনার পর শুক্রবার ওই পুরনো নির্দেশিকাকে নতুন করে লাগু করতে হচ্ছে। না, যে দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছে এর দায় তো কাউকে না কাউকে নিতেই হবে। এখন আমরা আজকে দেখতে পাচ্ছি এর দায় কেউ নিতে চাইছে না। তাহলে এই ঘটনাটা ঘটলো কেন? বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের মধ্যে আজকে যে প্রভিসি রয়েছেন, প্রভিসি বলছেন যে আমাদের এই অনুষ্ঠানের পারমিশন রাত 8টা অবধি দেওয়া ছিল। কি করে 10:30 পৌনে 11টা অবধি চললো আমি জানি না। তাহলে একটা বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের যিনি পারমিশন দিচ্ছেন 8টা অবধি, সেটা 10:30 পৌনে 11টা অবধি চলছে, সেটা মানে সেটার কোনো জবাবদিহি নেই। রেজিস্ট্রার যিনি রয়েছেন, রেজিস্ট্রার বলছেন যে এই ছাত্রদেরকে আমরা বারণ করলেও সেইখানে একটা অন্যরকম অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হতে পারে, তাই আমরা চলতে দিই। এবার আমার এই জায়গাটাই কথা হচ্ছে যে যদি কর্তৃপক্ষ ঠিক করে নেয় যে আজকে এই প্রোগ্রামটা 8টা অবধি হবে, যদি আপনি আজকে ঠিক করেন যে এই প্রোগ্রামটাই আলোচনা বিতর্ক অনুষ্ঠানটা 8টা অবধি হবে, এবার আমি সুদীপ দা ওখানে সায়ন দা বসে বললাম না আমরা আজকে 9:30 অবধি এখানে বলবো, কলকাতা টিভির নিয়ম কানুন মানি না, এখান থেকে স্যারকে বলবো আপনি বসুন, আমরা এখানে এখন করবো, না হলে কিন্তু আমরাই এখানে প্রোগ্রামে এসেছি, আমরাই এখানে চালাবো। তো এই যে এই কথাগুলো, এইগুলো তো চলে না। না, এই যে মুক্তমনা প্রগতিশীলতার নাম করে আমরা আজকে একটা উচ্ছৃঙ্খল হয়ে যাব, আমরা আজকে কোনো ধরনের নিয়ম কানুন মানবো না, কেননা আমরা ছাত্র, আমরা উই আর দ্য বিগেস্ট স্টেক হোল্ডার। অবশ্যই ছাত্ররা স্টেক হোল্ডার। ছাত্ররা কেমন স্টেক হোল্ডার? আজকে সমস্ত বাম অতিবাম যেই সময় এই স্বপ্ন হত্যা নিয়ে এতগুলো কথা বললো সায়নদা, তারপর যখন জিবি জেনারেল বডি মিটিং হচ্ছে তখন সম্পূর্ণ 1200 ছাত্র সমবেত হয়েছিল সেই জিবি মিটিংয়ে। সেখানে এসএফআই এর প্রতিনিধিরা থেকে কিনা সামগ্রিকভাবে
সামগ্রিকতার বিচারে, যেহেতু ওখানে কিছু অতিবাম নকশাল ছাত্র সংগঠন বলে দিল যে না আমরা নজরদারি মানি না, তাই তখন কি ঠিক করা হলো যে সরকার পরিকল্পিত, কেন্দ্র সরকার, ইউজিসি, রাজ্য সরকার পরিকল্পিত 62টা সিসিটিভির বদলে 12টা সিসিটিভি লাগানো হবে। সার্ভেলেন্স স্টেট একটা ক্যাম্পাসে এত, এক সেকেন্ড, আমার একটা ব্রেকে যেতে, আমি সুদীপের কাছেও যাব, তার আগে একটা ব্রেক নিতে হবে। এতগুলো ক্যাম্পাস, তার মধ্যে একমাত্র যাদবপুরে সিসিটিভি বসলেই নাকি সার্ভেলেন্স স্টেট হয়ে যায় কেন? ছোট্ট একটা বিরতি, বিরতির পরে প্রসঙ্গে আলোচনায় ফিরছি, দেখতে থাকুন বাংলা বলছে। আমি সুদীপের কাছে আসি। সুদীপ, তুমি এই মামলাটা করেছিলে সিসিটিভি আরজি জানিয়ে, যেটা আগের দিনও তুমি ছিলে, সায়ন ছিলেন, আজকেও যেটা সায়নরা বলছেন যে এটা রাজ্য সরকারেরই গাফিলতি, রাজ্য সরকারকেই এর দায় নিতে হবে যে গত 2 বছরে পর্যাপ্ত সিসিটিভি ইনস্টল করা হলো না বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে, না না, আমি ফান্ড রিলিজ করা হয়। আমি আবার বলবো যে ক্যাম্পাসে সিসিটিভি ইনস্টল করার মতো পরিস্থিতি ওখানকার যারা বাম এবং অতিবাম ছাত্র ইউনিট তারা সেই পরিস্থিতি তৈরি করেছিলেন কিনা, তারা সেই প্রতিকূল পরিস্থিতি তৈরি করেছিলেন। এবং আমাদের কাছে মিডিয়া ফুটেজ আছে গতবারের ওই ঘটনার পরে যখন ইনস্টল করতে যাওয়া হয় তখন রীতিমতো বাধা দেওয়া হয়েছে। এবং সায়ন ব্যানার্জি কি বলছেন আমি জানি না, আমরা দেখছিলাম যে গোল 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 রক্তচক্ষু, ওগুলো নাকি রাষ্ট্রের চোখ, রাষ্ট্রের চোখ, একদমই তাই। এবং ওখানকার জুটার যিনি পার্থপ্রতিম রায়, তার পরিষ্কার বক্তব্য যে সিসিটিভি দিয়ে এটার সমাধান সম্ভব নয়। একই বক্তব্য তখন ছিল বর্তমানে যিনি এসএফআই এর সারা দেশের সেক্রেটারি সৃজন ভট্টাচার্যের, যে নজরদারি দিয়ে কোনোভাবেই এই জাতীয় অপরাধ আটকানো সম্ভব নয়। সুতরাং এরা আজকে বিপাকে পড়ে এই সমস্ত কথা স্টুডিওতে বসে বলছে। আমি তো বললাম যে পুলিশ যদি গতকালকেই, আগামীকালকেই গিয়ে রাজ্য সরকার পুলিশ পাঠিয়ে ওখানে 100টা সিসিটিভি ইনস্টল করে, দেখুন ছাত্র বিক্ষোভ শুরু হয়ে যাবে, আবার হোক কলরব শুরু হয়ে যাবে, সারা শহর জুড়ে মিছিল বেরিয়ে যাবে। কিন্তু সবচেয়ে দুর্ভাগ্যজনক, আমি আপনার শোয়ের মাধ্যমে এবং কলকাতা টিভিকে আমি ধন্যবাদ জানাবো যে আপনারা কিন্তু গ্রাম বাংলা, মফস্বল, শহরতলির মা বাবার কান্নাটা তুলে ধরেছেন, এটার জন্য ধন্যবাদ। অনেক এগিয়ে থাকা মিডিয়া, তাদেরকে আমরা দেখিনি এটা নিয়ে কথা বলতে, আমরা দেখিনি যারা নাগরিক মঞ্চের নামে কথায় কথায় মিছিলে বেরোন, আমার নাম করে বলতে কোনো অসুবিধা নেই, অপর্ণা সেন থেকে কৌশিক সেন, বা এখনকার ইদানিং তৎকালে যারা বিখ্যাত হয়েছেন অভিনেত্রীরা, তাদেরকে সিনেমার প্রমোশন করতে দেখছি, তারা একটা ফেসবুকে পোস্ট করার সময় পাননি। বর্তমান দ্রোহ বিদ্রোহের ওই আপনাদের কিঞ্জল নন্দ, তারা তো কলকাতা ওই দ্রোহের বিদ্রোহ তাকে এত বিখ্যাত করে দিল, সে তো বিক্রি হচ্ছে তার ছবি এখন কলকাতার পুজোয়, কখনো জামা কাপড়ের বিজ্ঞাপনে, কখনো স্টিলের রডের বিজ্ঞাপনে, সব জায়গায় তাকে দেখা যায়। কিন্তু এই আন্দোলনে একটা টু শব্দ, সেই দ্রোহের যারা কারিগর, দ্রোহের বিদ্রোহের কারিগর, তাদের মুখ থেকে একটি শব্দ আশফাকুল্লাহ নাইয়া, দ্রোহের আরেক মুখ। আশফাকুল্লাহ নাইয়ার দু একদিন আগে একটি ভিডিও দেখেছি, যে ভিডিওতে তিনিও বলছেন, প্রথমত তিনি খুব খুব প্রাসঙ্গিক একটা কথা বলছেন, তিনি ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে পরামর্শ দিচ্ছেন যে নেশা কোনো গ্লোরিফাই করার মতো বিষয় নয়, 1, 2 তিনি বলছেন যে সিসিটিভির প্রয়োজনটা, যে কেন ক্যাম্পাসে সিসিটিভি থাকবে না, এটাও আমি মেনশন করলাম কারণ যেহেতু 1-2 ব্যতিক্রম রয়েছেন। হ্যাঁ, অবশ্যই ব্যতিক্রম, তাকে ধন্যবাদ জানাচ্ছি। আর কি বলতে পারি, তিনি এতটুকু বলতে পেরেছেন তার জন্য ধন্যবাদ জানাচ্ছি। কিন্তু কার্যক্ষেত্রে সেই ঘটনাগুলো ঘটছে কোথায়? তখন তো একটা রাত দখল হয়ে গেল। আমি বলছি গণতান্ত্রিক পরিসর রয়েছে, রাত দখল, দিন দখল সব দখল করতে পারেন, কিন্তু আপনারা তো সব যাদবপুর প্রেসিডেন্সির প্রাক্তনী, সত্যজিৎ রায়ের সিনেমায় অভিনয় করা নাগরিক মঞ্চের কারিগর, আপনারা সব ফায়ার ব্র্যান্ড মুখ নাগরিক মঞ্চের। আমরা যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ঢুকলে বিক্ষোভ হয়। আমি সরস্বতী পুজোয় অঞ্জলি দিতে গেছিলাম, আমাকে বাধা দিয়েছিল যে ঢুকতে দেবো না। যাই হোক, তো এনারা তো যাদবপুর প্রেসিডেন্সির প্রাক্তনী, এনারা একদিন ক্যাম্পাসে গিয়ে এই কথাটা বলুন না যে আপনারা ভাই সিসিটিভি লাগান, আমরা সিসিটিভির পক্ষে, বা প্রশাসনকে বলুন। আর কর্তৃপক্ষ, আমি তো আবার বলছি যে এখানে কর্তৃপক্ষ তার দায় এড়িয়ে যেতে পারে না। আমি আসবো, কর্তৃপক্ষ 8টার প্রোগ্রাম 10:30 পর্যন্ত টানা হচ্ছে, আমার মনে হয় কর্তৃপক্ষকে এখানে আইনের আওতায় এনে তাদের বিরুদ্ধে তদন্ত হওয়া প্রয়োজন। আমি এই প্রসঙ্গে আসবো। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সেই ট্র্যাডিশন সমানে চলছে যেটা শুরু হয়েছিল 70-এর দশকে। দেখুন, যাদবপুর বিশ্ববিদ্যালয় শিক্ষাঙ্গন হিসেবে দেশে প্রথম সারিতে,
এখানকার বহু ছাত্রছাত্রী বিশ্বজুড়ে মুখ উজ্জ্বল করে আসছে সারা বাংলা তথা দেশের, কিন্তু সেই বিশ্ববিদ্যালয়ই বারবার শিরোনামে উঠে এসেছে অপ্রীতিকর কারণে। একবার নজর দিই বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে হিংসার ইতিহাসে। 30শে ডিসেম্বর 1970 সাল, নকশাল আন্দোলনে কাঁপছে গোটা কলকাতা। সে সময়ই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তীকালীন উপাচার্য গোপাল সেন খুন হন। শিক্ষাঙ্গনে তখন থেকেই অতি বাম রাজত্ব, ছাত্র সংসদে আজও তাদেরই দাপট। বাম জমানা জুড়েই সেই ছবি, অশান্তির জন্য বারবার শিরোনামে উঠে এসেছে যাদবপুর। 2014 সেপ্টেম্বর, তখন রাজ্যে ক্ষমতায় তৃণমূল কংগ্রেস। এক ছাত্রী শ্লীলতাহানির অভিযোগে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বিরুদ্ধে সরব হয় একদল ছাত্রছাত্রী। চলে অবস্থান বিক্ষোভ, সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে প্রতিবাদ। বিক্ষোভ সামাল দিতে 17 সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ে ঢোকে পুলিশ। পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। 20 সেপ্টেম্বর মহামিছিলে সামিল হয় প্রচুর মানুষ। স্লোগান ওঠে, হোক কলরব। এরপর বহু ব্যবস্থা নিয়েছে মমতা সরকার, কিন্তু কিছুতেই নিয়ন্ত্রণে আনা যায়নি বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি। 19 সেপ্টেম্বর 2019, তখন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয় আরএসএস এর ছাত্র সংগঠন এবিভিপির একটি অনুষ্ঠানে যোগ দিতে তিনি যান বিশ্ববিদ্যালয়ে, কিন্তু তাঁকে ঘিরে ধরে গো ব্যাক স্লোগান ও কালো পতাকা দেখাতে থাকে একদল ছাত্র। মন্ত্রীর চুল ধরেও টানাটানি হয়। কয়েক ঘন্টা পর বাবুলকে উদ্ধার করতে ছুটে যান তৎকালীন রাজ্যপাল জগদীপ ধনখড়। সেই গাড়ি ঘিরেও বিক্ষোভ শুরু হয়। শেষমেশ অন্য গেট দিয়ে রাজ্যপালের গাড়ি বের করে দেয় পুলিশ। 2023 অগস্ট, ব্যালকনির রেলিং থেকে পড়ে গিয়ে অস্বাভাবিক মৃত্যু হয় বাংলার প্রথম বর্ষের ছাত্রের। র্যাগিংয়ের জেরেই এই মৃত্যু বলে অভিযোগ ওঠে। তদন্তে নামে কর্তৃপক্ষ, অনেকের বিরুদ্ধে ব্যবস্থাও নেওয়া হয়। এই পরিস্থিতিতে 3 নম্বর গেটের সামনে বিক্ষোভ কর্মসূচি নেয় এবিভিপি। সেই কর্মসূচিতে যোগ দিতে গিয়েছিলেন শুভেন্দু অধিকারী। সেখান থেকে বেরিয়ে যাওয়ার সময় তাকে কালো পতাকা দেখানো হয়। সংঘর্ষ বাধে এবিভিপি ও আরএসএফ এর কর্মী সমর্থকদের মধ্যে। এতে বেশ কয়েকজন আহত হয়। তখন যাদবপুরকে ব্লিচিং ফিনাইল দিয়ে পরিষ্কার করার ডাক দিয়েছিলেন শুভেন্দু। তবু কোনো কিছুতে পরিস্থিতির বদল হয়নি যাদবপুরে। এরপর সিসিটিভি ক্যামেরা লাগানো হয় মেন গেটে, কিন্তু ক্যাম্পাসের সর্বত্র তা লাগাতে বাধা দেয় এক শ্রেণীর ছাত্র। 1 মার্চ 2025, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে একটি অনুষ্ঠানে গিয়েছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, কিন্তু বেরোনোর মুখে ছাত্র ভোট নিয়ে বিক্ষোভের মুখে পড়েন তিনি। তার গাড়ির চাকার হাওয়া খুলে দেওয়া হয় চোর চোর স্লোগান। ভাঙচুর হয় মন্ত্রী গাড়িসহ আরও 2টি পাইলট কারে। তার গাড়ির ধাক্কায় আবার এক ছাত্র আহত হন, যা নিয়ে ধুন্ধুমার কাণ্ড বাধে। সেপ্টেম্বর 2025, সেই যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ড্রামা ক্লাবের অনুষ্ঠান চলাকালীন জলে ডুবে ছাত্রীর মৃত্যু, যা ফের শিরোনামে তুলে এনেছে সেই যাদবপুরকে। কলকাতা টিভি। আমি সায়নের কাছে আসবো। সায়ন, তুমিও যেটা বলেছো, তুমি আগের বারও যেটা বলেছো যে সিসিটিভির প্রয়োজনের কথা, সেটা তোমরাও বলছো। পয়েন্ট হচ্ছে যে সিসিটিভির প্রয়োজনের কথা আমরা সবাই বলছি, কিন্তু যখনই সিসিটিভি ইনস্টলেশন নিয়ে খুব স্ট্রং একটা কংক্রিট একটা ইনিশিয়েটিভ নেওয়া হয়, তখনই আমরা দেখি ভেতরে একটা আনরেস্ট তৈরি হয়ে যায়। তখনই রক্তচক্ষু আঁকা হয়, জিবি মিটিং ভেস্তে দেওয়া হয়, তখনই ওখানে স্লোগান ওঠে। এমনকি প্রফেসর একটা এরকম দেখানো হয় যে সার্ভেলেন্স স্টেট। কেন বুঝতে পারি না যে অন্য ক্যাম্পাসে যদি সিসিটিভি থাকে সেখানে সার্ভেলেন্স স্টেটের প্রসঙ্গ না আসে, কেন যাদবপুরের ক্ষেত্রে আসে? যাদবপুর থেকে যে ছাত্রছাত্রীরা পাশ করে বেরোচ্ছেন, বড় বড় চাকরি করছেন, তারা যেখানে চাকরি করেন তার শুরু থেকে শেষ পর্যন্ত হচ্ছে সিসিটিভি। তাতে সার্ভেলেন্স স্টেট হয় না, শুধুমাত্র যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সার্ভেলেন্স স্টেট হয়। এবং আমরা দেখেছি যে প্রফেসরদের এক অংশ বা প্রাক্তনীদের একাংশ তারাও এরকম একটা ন্যারেটিভ সেট করে দেন যে আসলে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গরিমা খর্ব করার চেষ্টা হচ্ছে, না এনক্রোচমেন্টের চেষ্টা হচ্ছে, দখলের চেষ্টা হচ্ছে। কেন? আমরা সবাই যেটা চাই, যে কোনো শুভবুদ্ধি সম্পন্ন মানুষ চান যে 2023 অগস্ট বা আজকের ঘটনা, তার যেন এই সেপ্টেম্বরের ঘটনা, তার যেন পুনরাবৃত্তি না হয়। মৌপিয়াদি, আমার 2-3টে কথা। 1 নম্বর কথা হচ্ছে, দেখো একটা ডেমোক্রেটিক দেশে কার কি প্রসপেক্টিভ হবে সে আমরা কিন্তু ঠিক করতে পারি না, কিন্তু যেটা আমরা করতে পারি, আমরা একটা পক্ষ নিতে পারি। এবং আমাদের পক্ষ আমরা কি অনভিপ্রেত মৃত্যুর পক্ষ? এখানে দুটোই পক্ষ হতে পারে, পড়ুয়াদের সেফটি সিকিউরিটি, পড়ুয়াদের নিরাপত্তাহীনতা। এক সেকেন্ড, একের পর এক পড়ুয়ার রহস্য মৃত্যু, আর হচ্ছে অন্য পক্ষ মানে হচ্ছে যে তাদের জীবন নিয়ে চূড়ান্ত দায়িত্ব জ্ঞানহীনতা। একদিকে হচ্ছে যে
প্রিভেসি, একদিকে হচ্ছে প্রাণ। যদি প্রিভেসির দোহাই দিয়ে প্রাণ কম্প্রোমাইজড হয় তাহলে প্রিভেসির সেখানে কোনো জায়গা থাকে না। হ্যাঁ, সেটা তোমার মতামত। তুমি আমার বলবার সময় অ্যাজিব এমন ভাবে বলছো যেন এটা আমার মতামত। এটা তো আমার মতামত নয়। তুমি তো আমি প্রিভেসির আগে বলিনি প্রাণ তোমার সাথে রাখবে না। বসে যে প্রিভেসির জন্য এটা করা যাবে না, ওটা করা না, যাবে না। তোমার তুমি বলেছো বলছি না তো। লাইনে চলে এসেছে। দাঁড়াও, আমি বলছি। হ্যাঁ, তাহলে শোনো একটুখানি, একটু তো শুনতে হবে। আমি বলছি এক্ষুনি এই সুদীপ যখন সুন্দরভাবে ছোট্ট ভাবে একটা মিথ্যে কথাগুলো বলছিল, তোমার মোবাইলে আমি সাথে প্রমাণ টমান না রেখে এমনি কথা বলি না। তোমার মোবাইলে আবার পাঠিয়েছি, একবার খোলো, খুলে তুমি দেখো, আমিও তোমাকে পড়ে শোনাচ্ছি যে কিভাবে মিথ্যাচার হচ্ছে প্রতিদিন। আমি তোমাকে বলছি গত মাসের 17 তারিখ কি লিখছে তোমার মোবাইলে পাঠিয়েছি, খোলো, 1 সেকেন্ডও লাগবে না। ইন এডিশন, ইন ফার্দারেন্স অফ দ্য সেড রেজলিউশন, it was further decided by the Executive Council to send a communication to Higher Education Department of West Bengal for considering the request of granting necessary fund. Page number 3 চলে এসো। The state shall apprise the court in the report regarding their decision about release of fund for installation of CCTV. The location of such installation may also be examined by the state with the help of experts. তুমি আমাকে অভিমুখটা ঘুরিয়ে দিচ্ছে। Third প্রাইভেসি page, না প্রাণ, এইবার প্রাইভেসি না প্রাণ, একটা টিক মার্ক দিতে পারছো না। আরে ভাই দাঁড়াও না, কি একটা টিক মার্ক দিতে পারছো না, প্রাইভেসি না প্রাণ। সুদীপ প্লিজ, আমি বলছি মোপিয়াদি, আমি আবার তোমাকে বলছি, আমি যে দুটো প্যারাগ্রাফ পড়লাম এর গোদা বাংলার মানে হচ্ছে এটাই, রাজ্য সরকারের কাছে ফান্ড চেয়েছে, রাজ্য সরকার এখনো ফান্ড দেয়নি। তা রাজ্য সরকার যদি না সিসিটিভি ইনস্টল করে তার দায়িত্ব কার? আমার দলের। আচ্ছা আমি আসবো 1 সেকেন্ড সুদীপের কাছে এই প্রসঙ্গে আসবো। রাজ্য সরকারই যখন বারবার সিসিটিভি ইনস্টল করতে গেছে তখন এদেরই এসএফআই আর এসএফআই এর নকশালের বন্ধু খ্যাকশিয়ালরা তারা গিয়ে ওখানে মানববন্ধন করেছিল। যখন রাজ্য সরকারের পুলিশ ওখানে সিসিটিভি ইনস্টল করতে গেছে তখন তোমাদের বন্ধুরাই গিয়ে মানববন্ধন করে বাধা দিয়েছিল। সেই বাধা দেওয়া কেন হয়েছিল এর উত্তরটা বলো সংক্ষেপে। জুটার অধ্যাপক কেন সিসিটিভি বলো সায়ন, বলো সায়ন সংক্ষেপে বলো। হ্যাঁ মোপিয়াদি, আমি যেটুকু সুদীপের কথা শুনে যা বুঝছি যে কোর্ট যাই বলুক, ফান্ড থাকুক আর না থাকুক, একদল লোক কেন বলেছে সিসিটিভি লাগানো যাবে না। আরে ভাই একদল লোক রোজ বলে তৃণমূলকে চুরি করা যাবে না, তা বলে তোমার কাকা জাটারা চুরি করা থামাচ্ছে নাকি? যাও গিয়ে সিসিটিভি লাগাও। আগের দিন প্রাইভেসি না প্রাণ এটা বলতে পারো না। এক সেকেন্ড শায়ন, এক সেকেন্ড সুদীপ, এক সেকেন্ড অঙ্কন। রাজ্য সরকার কি ফান্ড দিয়েছে কি দেয়নি সেটা সুদীপদা বলতে পারবেন। আমি তো বলছি 62 লক্ষ টাকা। হ্যাঁ একদম, আমি সংক্ষেপেই বলছি 62 লক্ষ টাকা এসেছিল সিসিটিভি বসানোর জন্য, ইউজিসি দিয়েছিল। সেইখানে 12টা বসিয়ে থেমে যেতে হলো কেন? কার গাফিলতি? এখানে যারা করতে পারলো না সেই কর্তৃপক্ষের দায় নেই কেন? একটু আগে স্যার বলছিলেন লাইট থাকলে অনেক কিছু হতো। ওখানে ফ্লাড লাইট কেন্দ্রিক মানে ফ্লাড লাইটের মতো বড় লাইট বসানোর জন্য 28 লাখ টাকা দিয়েছিল ইউজিসি, 28 লাখ টাকা। এবং সেখানে আমি নাম করে বলতে পারি, এই যে জুটার কোন কোন অধ্যাপকরা সেদিনকে বলছিল যে ফ্লাড লাইট বসলে ছাত্রছাত্রীদের একটা স্বাধীনতা হরণ করা হবে। আমি বলছি যে লাইট বসলে কি স্বাধীনতা হরণ হয়? এখানে এত লাইট রয়েছে, এখানে কার আমার স্বাধীনতা নেই, আমি পরাধীন? এখানে আপনার স্বাধীনতা নেই, আপনি পরাধীন? এই যে নৈরাজ্যটা, এই যে অরাজকতাটাকে ছাত্র আর শিক্ষকের নেক্সাস, ওখানে এই যে বাম অতিবামরা তারা বাঁচিয়ে রেখেছে। এবং সব থেকে বড় কথা, যে ক্যাম্পাসে শিক্ষামন্ত্রী আক্রান্ত হতে পারে, কেন্দ্রীয় মন্ত্রী আক্রান্ত হতে পারে, রাজ্যপাল গিয়ে আক্রান্ত হতে পারে, সেইখানে কোন প্রগতিশীলতা রয়েছে না সেখানে অরাজকতা রয়েছে। এবং সব থেকে বড় কথা, শেষ কথা, আমি এক লাইন আমি থামাচ্ছি, তার কারণ আছে। মৃত ছাত্রীর বাবা মা তাদের সঙ্গে কথা বলেছিলেন আমাদের সহকর্মী, তারা কি বলছেন একটু শোনাবো। যাদবপুরে ছাত্রী মৃত্যুকে ঘিরে একাধিক প্রশ্ন। ইতিমধ্যেই অনামিকার বাড়িতে
অর্থাৎ বাবা মায়ের তরফ থেকে একটি খুনের অভিযোগ করা হয়েছে, যেখানে বলা হয়েছে তাকে ধাক্কা মেরে পুকুরে ফেলা হয়েছে। এই মুহূর্তে অনামিকার বাবা রয়েছে আমাদের সঙ্গে, আমি সরাসরি ওনার সঙ্গে একবার কথা বলবো। কেন এরকমটা মনে হলো যে খুন হয়েছে অনামিকা? ধরুন কেউ সুইসাইড করলো, তো সেগুলোতে ও আমরা যদি বলি যে জানিস অমুক হয়েছে, তখন ও বলতো যে কেন যে করতে গেল এগুলো, মানে এই জিনিসটাকে আমার ঠিক ভালো লাগে না। জীবনে বাঁচতে গেলে লড়াই করতে হবে, ঘাত প্রতিঘাত সবই আসবে, তার মধ্য দিয়ে জীবনকে এগিয়ে নিয়ে যেতে হবে, এরকম বলতো। তো সেক্ষেত্রে ও আমার মনে হয় ওই সুইসাইডের মানে দিকে যাবে না। আর ওখানে অন্ধকারে যাওয়ার তো কোনো প্রশ্নই নেই, কেননা ও অন্ধকার জায়গা থেকে মানে ভয় পায়। এমনকি ঘরের ভিতরে যদি কোনো পোকা কিছু দেখে, ও এই বয়সে এসেও দৌড়ে এদিক ওদিক করে। তো একা ওখানে ছিল না, হয় আগে অন্য কেউ ছিল ওখানে, না হলে ওকে ডাকা হয়েছে অন্য কোনো উদ্দেশ্য নিয়ে। যেমনটা আমরা জানতে পেরেছি যে ড্রামা ক্লাবের অনুষ্ঠান চলছিল, সেই কারণে বন্ধ করে রাখা হয়েছিল, অর্থাৎ ফিল আনার জন্য বন্ধ করে রাখা হয়েছিল ম্যাক্সিমাম লাইট, শুধুমাত্র ল্যাম্প জাতীয় যে লাইটগুলো সেগুলো জ্বলছিল। মদ্যপ ছিল অনামিকা, এই ধরনের প্রশ্ন উঠছে। মদ্যপ ছিল এটা যদি আপনি আমাকে জিজ্ঞেস করেন তাহলে আমি বলবো, দেখুন ও বাড়িতে তো কখনো খায় না, এবারে ও কলেজে যে ওকে জোর করে খাওয়ানো হয়েছে সেটা তো আমার পক্ষে জানা সম্ভব না। আর আছে সিসিটিভি ফুটেজ যেটা পাওয়া গেছে, সেখানে যেভাবে ও হাঁটছে চলছে, তো আমার তো মনে হচ্ছে না যে ওকে এরকম কিছু হয়েছে। তবে যে ময়নাতদন্তের রিপোর্ট সেটার অপেক্ষায় আমরা আছি। অনামিকার মা রয়েছে আমাদের সঙ্গে, কি মনে হচ্ছে মেয়েকে কে বা কারা খুন করতে পারে? ওর ফ্রেন্ড ছেলেটার মধ্যেই আছে, সেটা আমি এটা 100% শিওর। 9:08 শেষ কথা হয়েছে। কি জানতে চেয়েছিলেন? আমি ওকে জানছি তুই কখন বেরোবি, তখন বলেছিল 9:30টার সময় বেরোবো। আমার তুই চিন্তা করো না, তুই এত চিন্তা করো না, আমার প্রতি 9:30টার সময় বেরোবো। আমি একটু বাথরুমে যাবো, অষ্টমে গিয়ে আমি চেক করি, বাবাকে বের করে থাকতে বলবো। অনামিকা টপার ছিল, সেই জায়গা থেকে দাঁড়িয়ে কোনো শত্রুতা কারোর সঙ্গে তৈরি হয়েছিল? থাকতে পারে, 1 নম্বরে নাম থাকতো সবসময়, যাই করতো। সব থেকে সন্ধ্যা বেশি ফ্রেন্ড সার্কেলের উপর। অনামিকার যেদিন এই দুর্ঘটনাটা ঘটে তার ঠিক পরের দিনেই অনামিকার একজন বন্ধু, সে নিজেকে বলে যে তার পরম বন্ধু অনামিকার বলে একটা পোস্ট করে ফেসবুকে, সেই পোস্টটা আপনি নিশ্চয়ই দেখেছেন। হ্যাঁ, যে ওকে ওই প্রস্তাব দিত তার সঙ্গে কাটাচ্ছিল, কাউকে ভালো খারাপ চোখে দেখতে পাচ্ছ না বলছিল। আমি বলতো আমি মিথ্যে কথা বলবো না, আমি লুকাবো না কোনো কিছু। এই যে সিসিটিভিতে দেখা যাচ্ছে অনামিকাকে যেতে, কিন্তু তারপরে ঠিক কি ঘটনা ঘটলো? পা পিছলে পড়ে গেল নাকি কেউ ফেলে দিল, কি মনে হলো? ছিল কেউ ছিল, নিঘাত কেউ ছিল আগে ভাগে। আর সে জানতো ওখানে সিসিটিভি নেই, সে জানতো ও সাঁতার জানে না, সে ভালো রকম জানতো, সেই জন্যই তো ওই জায়গাটা বেছে নিয়েছে। এই ঘটনা ঘটার পরে ইউনিভার্সিটির তরফ থেকে যোগাযোগ করা হয়েছিল? না, কিচ্ছু যোগাযোগ না, আজকে তো 6 দিন হয়ে গেল। আমরা জানি যে এরকম কোনো ঘটনার পর, ট্রমার পর অনেক রকম ভাবনা মনে আসে, কিন্তু যে প্রশ্নগুলো তুলছেন সত্যি কি মনে হয় সত্যজিৎ যে এইগুলোর মধ্যে কোথাও ফাঁক রয়েছে, নাকি অত্যন্ত লজিক্যাল প্রশ্ন তুলছেন বাবা মা? মায়ের বক্তব্য প্রচণ্ড লজিক্যাল এবং এভিডেন্সিয়ালি ভ্যালু আছে, নাম্বার 1। নাম্বার 2, মুপিয়া একটু কথা বলি, এই যে সিসিটিভির কথা বলা হচ্ছে না, যারাই এটা অবজেকশন করুক না কেন, আমি কথায় কথায় বলছি, আপনি জাস্ট 1 মিনিটের মধ্যে ছেড়ে দেবো, যে বিদেশের যে কোনো জায়গায় রাস্তা দিয়ে হাঁটতে গেলে আপনি যদি স্টপ লাইন ব্রেক করেন, সাথে সাথে আপনাকে $54 ফাইন করছে, ওখানে দাঁড়িয়ে দেখেছি চোখের উপরে। আর দ্বিতীয় আর সবচেয়ে বড় কথা যেটা বলার কথা আছে আমার,
যেমন চিংড়িঘাটা উড়ালপুলের ব্যাপারে হাইকোর্ট স্বতঃপ্রণোদিত হয়ে রাজ্য সরকারকে এবং কেন্দ্রীয় এজেন্সিকে বলল, রেলওয়েকে, যে এটাকে সমাধান করুন। আলটিমেটলি সমাধান হলো। আমার মনে হচ্ছে যে পাবলিক ইন্টারেস্ট লিটিগেশনের মাধ্যমে কিংবা স্বতঃপ্রণোদিত হাইকোর্ট থেকে একটা অর্ডার হয়ে স্পেসিফিক যে এতগুলো সিসিটিভি ওখানে বসাতে হবে, নাম্বার 1, উইথ দ্য অ্যাসিস্ট্যান্স অফ দ্য পুলিশ। নাম্বার 3 হচ্ছে যে ওখানে সেই যতগুলো ঝিল আছে, ঝিল শুড বি কভার্ড উইথ দ্য সাফিসিয়েন্ট নেট। সত্যি আমার এখানে একটা প্রশ্ন আছে যে এই যে রেস্টরুমের দিকে যেতে দেখা গিয়েছিল মেয়েটিকে, আমরা তো জানি না পাশে ইউনিয়ন রুম বা রেস্টরুম, সেদিকে কেউ ছিল কিনা? তাকে একলা যেতে দেখা গেছে, কিন্তু সেখানে কেউ অলরেডি ছিল কিনা সেটা তো আমরা জানি না। সেটাই তো প্রশ্ন। এই প্রশ্নগুলো তো সব, যদি কোনো সিসিটিভিটা থাকতো তাহলে তো আপনি জলের মতন ক্লিয়ার হয়ে যেত এটা, যে কেউ কিছু ছিল কিনা। ওনার মা যেটা বলছে ধাক্কা মেরে ফেলেছে, ক্লিয়ার হয়ে যেত। আর যেটা বলার দরকার আছে, দেখুন, দরকার হলে রেস্টরুম, মেয়েদের রেস্টরুমটা অনেক খোলামেলা আরেকটু সামনের দিকে নিয়ে এসে ঝিলের দিকে যেন না হয়, এটাকেও যাদবপুর ইউনিভার্সিটির যারা কেন্দ্রীয়তে রয়েছে তাদেরকে, সেটা তো পরের সিসিটিভি বসছে না, লাইট লাগাতে দিচ্ছে না, আবার রেস্টরুম নিয়ে আসবে। আপনাদের চ্যানেলের মাধ্যমে এদেরকে তো উদ্বুদ্ধ করতে হবে, বলতে তো হবে, যাচ্ছে না, বলতে তো হবে, করা যাচ্ছে না, না প্রাইভেসি করা যাচ্ছে না। আচ্ছা, একদম 30 সেকেন্ড আমি সবার কাছে যাব, 30 সেকেন্ড অঙ্কন। না, প্রথম কথা হলো দেখুন, এই যে সিসিটিভি বসানোর সময় কিন্তু ওখানে এভিভিপি, এনএসএফ থেকে শুরু করে বিভিন্ন ছাত্র সংগঠন তারা কিন্তু বলেছিল এই যে এই ঝিল অঞ্চলটাতে একদম এই অঞ্চলে প্রচুর অসামাজিক কার্যকলাপ হয় এবং বহিরাগতরাও আসে, তাই এটাকে সিসিটিভির আওতায় আনা হোক। কিন্তু এই জিবি বসে এটাকে বারণ করা ছিল, যার আজকে আমরা দেখতে পেলাম এই ঘটনা ঘটেছে। এখানে সিপিএম এর প্রতিনিধি এত কথা বলছেন, 12ই সেপ্টেম্বর 2025-এর এসএফআই এর যে বিবৃতি, সেই বিবৃতিতে পরিষ্কারভাবে লেখা আছে সিসিটিভি নজরদারি এটার সমাধান হতে পারে না। খুব সংক্ষেপে 30 সেকেন্ড সায়ন, আমাকে শেষ করতেই হবে। মিথ্যাচার প্রকাশ্যে হয়ে গেছে। গোটা ইউনিভার্সিটিতে আদালতের অর্ডার মেনে যেখানে যেখানে সিসিটিভি লাগানোর লাগা প্রকৃত তদন্ত করতে হবে। এই আদালতই বলেছে পশ্চিমবঙ্গের সব থানাতেও এসে সিসিটিভি লাগাতে হবে। দয়া করে সে কথা কানে নিয়ে সরকার প্রত্যেক থানাতেও সিসিটিভি লাগাক। আমাদের সময় একদম শেষ, খুব পরিষ্কার সময় একদম শেষ, এখানেই শেষ করতে হবে। আবারও বলি, প্রাণের ওপরে প্রিভেসি হতে পারে না। প্রিভেসির দোহাই দিয়ে একের পর এক তরতাজা প্রাণকে এইভাবে সংশয়ের মধ্যে ঠেলে দেওয়া যায় না। আপাতত বাংলা বলছে এখানেই শেষ করছি। দেখতে থাকুন কলকাতা টিভি।